নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছে আজকে নিউজ টুডে। শুরুতেই দেখে নেব চাকরি হারানো শিক্ষাকর্মীদের এখনই ভাতা নয়, আপাতত প্রক্রিয়া থামানোর নির্দেশ কলকাতা হাইকোর্টে। চূড়ান্ত রায়দান স্থগিত রাখল আদালত। প্রবল ভিড়ের চাপে ট্রেন থেকে পড়ে গেলেন কমপক্ষে 10 থেকে 12 জন যাত্রী। মৃত্যু হয়েছে 5 জন যাত্রীর। সাপ্তাহিক কাজের প্রথম দিনে ভয়ানক দুর্ঘটনার সাক্ষী মুম্বাই। মেঘালয়ের শিলংয়ে মধুচন্দ্রিমায় গিয়ে যুবক খুনের ঘটনায় কিনারা। স্বামীকে খুনের অভিযোগে গ্রেফতার নববিবাহিতা স্ত্রী। খুনের সঙ্গে জড়িত সন্দেহে গ্রেফতার আরও 3। নরেন্দ্র মোদীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে পাল্টা চিঠি। মোহাম্মদ ইউনূসের বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা জানিয়ে চিঠি লিখেছিলেন মোদী। ত্রাণ নিয়ে গাজায় পৌঁছতে পারলেন না পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ। উপকূল থেকেই গ্রেটায় জলযান আটক করল ইসরায়েল। পেনাল্টিতে স্পেনকে হারিয়ে ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল। 40 এসেই নতুন যৌবনের পাঠ শেখালেন রোনাল্ডো। চাকরিহারা শিক্ষক শিক্ষিকার পাশাপাশি চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের ভাতা দিচ্ছে রাজ্য সরকার। রাজ্যের এই সিদ্ধান্তের প্রসঙ্গে প্রশ্ন তুলল এবার কলকাতা হাইকোর্ট। এখনই দেওয়া যাবে না টাকা, জানিয়ে দিলেন বিচারপতি। চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়া সংক্রান্ত রাজ্যের সিদ্ধান্ত প্রশ্নের মুখে পড়ল কলকাতা হাইকোর্টে। সোমবার বিচারপতি অমৃতা সিনহা এই সংক্রান্ত একটি মামলার শুনানিতে প্রশ্ন তুলেছেন। এত তাড়াহুড়ো কিসের? সুপ্রিম কোর্টের রায়ের পর কোনো রকম আলোচনা বা স্ক্রুটিনি ছাড়াই কেন তড়িঘড়ি এই ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো রাজ্যের কাছেই তা জানতে নেই। এখনই যেন ভাতা দেওয়া শুরু না হয় তেমনটাই প্রাথমিক পর্যবেক্ষণ বিচারপতির। রাজ্য এখতিয়ারের বাইরে গিয়ে ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছে, এমনটাই মত আদালতের। সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি বাতিল হওয়ার পর শুরু হয় বিক্ষোভ। রাজ্য সরকারের দিকে আঙুল তোলেন চাকরিহারারা। এহেন পরিস্থিতির মাঝে চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের ভাতা দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। গত 15 মে ভাতা সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়। গ্রুপ সি কর্মীদের মাসে 25,000 ও গ্রুপ ডি কর্মীদের মাসে 20,000 টাকা করে ভাতা দেওয়ার কথা উল্লেখ করা হয়। সরকারের সেই নির্দেশকে বেআইনি বলে উল্লেখ করে মামলা হয় কলকাতা হাইকোর্টে। সোমবার শুনানি ছিল বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে। রাজ্যের বিরোধিতা করে আদালতে সোমবার সওয়াল করেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। 1 এপ্রিল থেকে টাকা দেওয়া শুরু হয়েছে। এ কথা শুনে বিচারপতি অমৃতা সিনহা রাজ্যকে বলেন, এখনই এই টাকা দেওয়া যেন শুরু না হয়। কি করে এত তাড়াতাড়ি টাকা দেওয়া শুরু হয়? আবেদন নেওয়ার পরে তার কিছু পদ্ধতি আছে। এত তাড়াতাড়ি কি করে দেওয়া হবে? এখনই কোনো টাকা দেবেন না, প্রাথমিক পর্যবেক্ষণে জানিয়ে দিলেন বিচারপতি অমৃতা সিনহা। হাই নিউজ নেটওয়ার্ক। কোভিড সংক্রমণ হারে দেশের মধ্যে দ্বিতীয় স্থানে উঠে এলো পশ্চিমবঙ্গ। সোমবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া হিসেব অনুযায়ী শেষ 24 ঘন্টায় রাজ্যে মোট 54 জন কোভিডে আক্রান্ত হয়েছেন। গুজরাট এখন তালিকার শীর্ষে। সেখানে 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 158 জন। তবে আক্রান্তের সংখ্যা বাড়লেও তাল মিলিয়ে বাড়ছে সুস্থ হয়ে ওঠার সংখ্যাটাও। দেশজুড়ে গত 24 ঘন্টায় সেরে উঠেছেন 6,861। দেশ জুড়ে ফের বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী সোমবার সকাল পর্যন্ত দেশে করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 6,491। যদিও একই সময় সুস্থ হয়ে উঠেছেন আরও 6,861 জন, যা আশার আলো বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে উদ্বেগের বিষয় হল গত 24 ঘন্টায় নতুন করে 358 জন কোভিডে আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে 6 জনের। মৃত্যুর তালিকায় সবচেয়ে বেশি নাম কেরলের, সেখানে প্রাণ হারিয়েছেন 3 জন। কর্ণাটকে মৃত্যু হয়েছে 2 জনের এবং তামিলনাড়ুতে 1 জনের। কর্ণাটকের মৃত 2 জনের বয়স যথাক্রমে 46 ও 48 বছর। তারা কোমরবিড রোগে ভুগছিলেন। কেরলের 3 জনের বয়স 51, 64 এবং 92। তাদের মধ্যেও সকলেই আগে থেকেই গুরুতর রোগে আক্রান্ত ছিলেন। তামিলনাড়ুর মৃত ব্যক্তির বয়স 42। তিনি অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ও কিডনির সমস্যায় ভুগছিলেন। চলতি বছরের 1 জানুয়ারি থেকে শুরু করে এখনো পর্যন্ত দেশে এই নতুন কোভিড ওয়েভে মৃত্যু হয়েছে মোট 65 জনের। চিকিৎসক মহলের মতে মৃত্যুর হার এখনো নিয়ন্ত্রণে থাকলেও সতর্কতা অবলম্বন করা জরুরি। রাজ্যভিত্তিক সংক্রমণের হিসেবে গুজরাট রয়েছে শীর্ষে। একদিনে সেখানে 158 জন আক্রান্ত হয়েছেন। পশ্চিমবঙ্গ দ্বিতীয় স্থানে। গত 24 ঘন্টায় রাজ্যে কোভিড আক্রান্ত হয়েছেন 54 জন। এই পরিস্থিতিতে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফে জনসাধারণকে আতঙ্কিত না হয়ে সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
চিকিৎসকদের পরামর্শ, কেউ সংক্রমিত হলে কমপক্ষে 7 দিন আইসোলেশন থাকা উচিত। বাইরে বেরোলে মাস্ক ব্যবহার, নিয়মিত হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার এবং অন্যদের সঙ্গে অন্তত 6 ফুট দূরত্ব বজায় রাখা জরুরি। স্বাস্থ্য দপ্তরও কোভিড সংক্রান্ত নজরদারি ও ট্র্যাকিং ব্যবস্থা জোরদার করেছে। হাসপাতালগুলিতে সতর্কতা জারি করা হয়েছে। সাধারণ মানুষকে অনুরোধ করা হয়েছে উপসর্গ দেখা দিলে দ্রুত করোনা পরীক্ষা করিয়ে নিতে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নিতে। হাই নিউজ নেটওয়ার্ক। কোভিডে এখনই আতঙ্কিত হওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি বললেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আমরা কোভিড শুনলে ভয় পাই, তবে সরকারিভাবে আমাদের কাছে যে তথ্য আছে তাতে এখনই আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই, তবে প্রয়োজনীয় সতর্কতা সকলকে অবলম্বন করতে হবে। দেশজুড়ে নতুন করে কোভিডের সংক্রমণ দেখা দিয়েছে, আর সেই সূত্রে জনমানুষের স্মৃতিতে ফিরছে অতীতের লকডাউনের প্রসঙ্গ। পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবার রাজ্যের সমস্ত বিভাগকে নিয়ে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী। তারপরেই নবান্নে সাংবাদিক বৈঠক থেকে রাজ্যবাসীকে আশ্বস্ত করেছেন এবং জানিয়েছেন, আমরা আশা করছি প্যান্ডেমিক আর হবে না, তবে পরিবর্তিত পরিস্থিতির কথা মাথায় রেখে সব ধরনের প্রস্তুতি রাখা হচ্ছে। অযথা আতঙ্কিত না হওয়ার এবং আতঙ্ক না ছড়ানোর পরামর্শ দিয়েছেন তিনি আরো জানিয়েছেন, তাই বলছি কেউ ভয় পাবেন না, সকলকে সতর্ক থাকতে হবে। সাধারণ সর্দি, কাশি বা জ্বরের মতোই এটা একটা ইনফেকশন। সরকারিভাবে যে রিপোর্ট আমাদের কাছে আছে, তথ্য আছে, আমরা প্রত্যেককে ইম্পর্টেন্ট যারা জড়িত, পঞ্চায়েত থেকে শুরু করে, আরবান থেকে শুরু করে, মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে, ডিএমই থেকে শুরু করে, ডিএইচএস থেকে শুরু করে, বিশেষ করে এই ডিজিজের ব্যাপারে যোগীরাজ থেকে শুরু করে আমাদের হেলথ ডিপার্টমেন্ট, এমএসএমই ডিপার্টমেন্ট, পুলিশ ডিপার্টমেন্ট, সকলে, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, আমরা সকলকে নিয়ে কলকাতা কর্পোরেশন থেকে শুরু করে পঞ্চায়েত, রুরাল সব ডিপার্টমেন্টকে ডেকে মিটিং করে আমরা প্রস্তুতিটা সেরে রাখলাম। ফার্দার যদি হয়, আমরা আশা করছি এই প্যান্ডেমিক আর হবে না, কারণ WHO অলরেডি বলে দিয়েছে ইট ইজ নট প্যান্ডেমিক, ইট ইজ এন্ডেমিক, এরকম কিছু একটা শুনেছি। আই মে নট বি কারেক্ট, প্লিজ ক্রস চেক। কিন্তু আমরা যেটা মনে করি যে সতর্ক আমাদের থাকতে হবে, কোনো প্যানিকই ক্রিয়েট করা নয়। যদি বাই চান্স সেরকম কিছু হয়, আমাদের প্রস্তুতি তৈরি থাকবে, এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিছু কিছু ক্ষেত্রে যাদের কোমরবিডিটিস আছে, যাদের লাংসের প্রবলেম আছে, চেস্টের প্রবলেম আছে, হার্টের প্রবলেম আছে বা অন্যান্য নানা রকম প্রবলেম থাকতে পারে, এবং সামটাইমস এজিং ইজ অলসো দ্য ফ্যাক্টর। সর্দি কাশি হলেও আমরা ভাবি, সর্দি কাশি হলেও একটা বুকে কফ জমে থাকলে শ্বাসকষ্ট হয়, যার জন্য নেবুলাইজার করা হয়, করে ওটাকে ক্লিয়ার করা হয়। তারা ডাক্তার দেখান, ট্রিটমেন্ট করুন, সরকার আপনাদের সাথে সবসময় ছিল, আছে, থাকবে। রাতের কলকাতায় আবারও টাকা তোলার অভিযোগ। ঘটনা সমাজ মাধ্যমে ভাইরাল হতেই 2 কর্মরত অফিসারকে সাসপেন্ড করল লালবাজার। সাম্প্রতিক সময় রাজ্য তথা কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে হাজারো প্রশ্ন উঠেছে। আজিকর কাণ্ড থেকে শুরু করে প্রতিবাদী চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের ওপর লাঠি চার্জের ঘটনা সমালোচিত হয়েছে তারা। এই সমস্ত বিতর্ক এখনো শান্ত হয়নি। তারই মধ্যে ফের একবার নিন্দার মুখে শহরের আইন রক্ষকরা। তোলা তুলতে গিয়ে ভাইরাল 2 পুলিশ অফিসার, ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে তাদের। অভিযোগ, হাওড়া ব্রিজে চলন্ত গাড়ি থামিয়ে চালকের থেকে তোলা নিচ্ছিলেন 2 পুলিশ অফিসার। রবিবার গভীর রাতে সেই ভিডিও প্রকাশ্যে আসতেই তৈরি হয়েছে তুমুল বিতর্ক। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা গিয়েছে হাওড়া ব্রিজের উপরে দাঁড়িয়ে একটি প্রাইভেট গাড়িকে থামান 2 ট্রাফিক পুলিশ। গাড়ি চালকের সঙ্গে কথোপকথনের মাঝেই ক্যামেরাবন্দি হয় টাকার বিনিময়ের দৃশ্য। গোটা ঘটনা ক্যামেরাবন্দি করেছিলেন ওই গাড়ি চালক, সেটাই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি হাই নিউজ। ভিডিও প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে লালবাজার। তদন্তে নেমে চিহ্নিত করা হয় অভিযুক্ত 2 পুলিশ কর্মীকে। সূত্রের খবর, তারা উত্তরবঙ্গ ট্রাফিক গার্ডে কর্মরত ছিলেন। নর্থ পোর্ট থানার ডিসি জানিয়েছেন, সোমবার সকালে তাদের সাসপেন্ড করা হয়েছে। পুলিশ সূত্রে দাবি, বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এ ধরনের আচরণ বরদাস্ত করা হবে না বলেই জানানো হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। ছেলে মেয়ে দুজনেই কাজের সূত্রে কলকাতা থেকে থাকতেন অনেক দূরে। 4 তলা বাড়িতে একাই থাকতেন বৃদ্ধ বাবা। সেই বাড়িতে ঢোকার মুখেই সিঁড়ির কাছ থেকে উদ্ধার হলো বৃদ্ধের দেহ। ছেলে মেয়ে দুজনেই থাকে কলকাতা থেকে বহু দূরে। 4 তলা বাড়িতে একাই থাকতেন বৃদ্ধ বাবা।
বাড়িতে ঢোকার মুখে সোমবার সিঁড়ির কাছ থেকে উদ্ধার সেই বৃদ্ধের দেহ। চারতলার বাড়িতে একাই থাকতেন আশুতোষ দাস। আগে প্রিন্টিং এর কাজ করতেন, এখন বয়সের কারণে অবসর সময় কাটান। প্রতিবেশীরা জানিয়েছে শুক্রবার আশুতোষ বাবুকে শেষবার দেখা গিয়েছিল। তারপর সোমবার নেতাজিনগর থানার পুলিশ তার দেহ উদ্ধার করে। জানা গিয়েছে মৃতের এক ছেলে ও মেয়ে রয়েছেন। কর্মসূত্রে ছেলে দিল্লি এবং মেয়ে অস্ট্রেলিয়াতে থাকে। আত্মীয়দের সঙ্গে যোগাযোগ থাকলেও খুব একটা প্রতিবেশীদের সঙ্গে মেলামেশা করতেন না। পুলিশ জানিয়েছে কয়েক কোটি টাকার সম্পত্তির মালিক আশুতোষ বাবু। সোমবার সকালে বৃদ্ধের এক আত্মীয় কোনো এক কাজে সেই এলাকায় গিয়েছিলেন। প্রতিবেশীদের সঙ্গে কথা বলতে বলতে আশুতোষ বাবুকে নিয়ে যখন কথা ওঠে তখনই টনক নড়ে সকলের, যে তাকে বেশ অনেকদিন ধরেই দেখা যাচ্ছে না। সন্দেহ হওয়াতে প্রতিবেশীরা আশুতোষ বাবুর ঘরের কাছে গিয়ে বিচ্ছিরি একটা গন্ধ পান। তাতেই সন্দেহ বাড়ে। নেতাজিনগর থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। দরজা ভেঙে ভিতরে ঢুকতেই দেখা যায় সিঁড়ির কাছে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে আশুতোষ বাবুর নিথর দেহ। পরে দেহ ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। প্রতিবেশীরা জানিয়েছে রান্না বান্না থেকে শুরু করে বাড়ির যাবতীয় কাজ একার হাতেই করতেন আশুতোষ দাস। কোনো কাজে লোকও রাখতে চাইতেন না তিনি। কয়েক বছর আগে আশুতোষ বাবুর স্ত্রীও মারা যান। তবে ঠিক কী কারণে মৃত্যু তা এখনো জানা যায়নি। পুলিশ জানিয়েছে ময়নাতদন্তে প্রাথমিক রিপোর্ট সামনে এলে তবেই সমস্তটা পরিষ্কার হবে। আপাতত তদন্ত চলছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আত্মীয় প্রতিবেশীদের। হাই নিউজ নেটওয়ার্ক। ছত্তিশগড়ে বিগত কয়েক সপ্তাহ ধরেই চলছে মাওবাদী বিরোধী অভিযান। ইতিমধ্যেই একাধিক শীর্ষ মাওবাদী নেতাকে নিকেশ করতে সক্ষম হয়েছে নিরাপত্তা বাহিনীরা। গত 3 দিনে 7 জন মাওবাদীর মৃত্যু হয়েছে। এবার অভিযান চলাকালীন মৃত্যু হল এক পুলিশ কর্তার। আইইডি বিস্ফোরণে প্রাণ কেড়েছে তার। সুকুমার মাওবাদীদের পাতা আইইডি বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার আকাশ রাও গিরিপুঞ্জে। সোমবার সকালে রাজ্যের দোন্দরার কাছে কোন্টা এরাবোরে রোডে এই ঘটনাটি ঘটেছে। বিস্ফোরণে কোন্টার এসডিপিও এবং স্টেশন হাউস অফিসার ছাড়াও একাধিক জওয়ান আহত হয়েছেন বলে সূত্রে খবর। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অফিসারকেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু তাকে বাঁচানো সম্ভব হয়নি। সপ্তাহের প্রথম দিনেই ভয়ঙ্কর দুর্ঘটনা। লোকাল ট্রেনে ঘটে গেল মস্ত দুর্ঘটনা। দুর্ঘটনার কবলে ট্রেন থেকে পড়ে গেলেন 10 থেকে 12 জন যাত্রী। কমপক্ষে 5 জন যাত্রীর মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। টাইমে ভয়ঙ্কর কাণ্ড। লোকাল ট্রেনে ঘটে গেল মস্ত দুর্ঘটনা। সাপ্তাহিক কাজের প্রথম দিন সোমবারই ভয়ানক দুর্ঘটনার সাক্ষী হল মুম্বাই। প্রবল ভিড়ের চাপে ট্রেন থেকে পড়ে গেলেন 10 থেকে 12 জন যাত্রী। দুর্ঘটনায় কমপক্ষে 5 জন যাত্রীর মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। জখম হয়েছেন আরও বেশ কয়েকজন। ঘটনাটি ঘটেছে মুমরা থেকে ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাসে আসার পথে মুমরা ডিভা স্টেশনের মাঝপথে। সোমবার সকালে যখন অফিসের তারায় ছুটছিলেন সবাই, সেই সময় একটি লোকাল ট্রেনে এই দুর্ঘটনাটি ঘটেছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে ট্রেনের কামরার ভিতরে অত্যাধিক ভিড় হয়ে গিয়েছিল। ধাক্কাধাক্কি শুরু হয়। ভিড়ের চাপেই ট্রেনের গেট থেকে ঝোলা যাত্রীরা পরপর কয়েকজন রেললাইনে পড়ে যান। ওই সময় পুষ্পক এক্সপ্রেস পাশের লাইন দিয়ে আসছিল। সেই ট্রেনের নিচে কাটা পড়ে কমপক্ষে 5 জনের মৃত্যু হয়েছে বলে খবর। ইতিমধ্যেই রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। মধুচন্দ্রিমায় গিয়ে স্বামীকে খুন করেছিলেন স্ত্রীর নিচেই। চাঞ্চল্যকর অভিযোগ উঠল মেঘালয়ে বেড়াতে গিয়ে খুন হওয়া ব্যক্তি স্ত্রীর বিরুদ্ধে। মেঘালয় মধুচন্দ্রিমায় গিয়ে খুন হয়েছেন মধ্যপ্রদেশের ইন্দোরের বাসিন্দা রাজা রঘুবংশী। এই হত্যাকাণ্ডের পর থেকে তার স্ত্রী সোনামের খোঁজ পাওয়া যাচ্ছিল না। অবশেষে উত্তরপ্রদেশে আত্মসমর্পণ করলেন তিনি। সঙ্গে খুনের ঘটনায় জড়িত সন্দেহে আরও 3 জনকে গ্রেফতার করা হয়েছে। মেঘালয় পুলিশের ডিজি এই তথ্য নিশ্চিত করেছেন। মেঘালয়ের মুখ্যমন্ত্রীও সমাজ মাধ্যমে পোস্ট করেছেন, সাধুবাদ জানিয়েছেন পুলিশকে। পুলিশ জানিয়েছে উত্তরপ্রদেশের গাজীপুরের নন্দগঞ্জ থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন সোনাম। আরও একজনকে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার করেছে মেঘালয় পুলিশ। এছাড়া ইন্দোর থেকে বিশেষ তদন্তকারী দলের হাতে ধরা পড়েছেন আরও 2 জন। এখনো পর্যন্ত এই ঘটনায় গ্রেফতারের সংখ্যা 4। পুলিশ সূত্রে জানা গিয়েছে স্বামীকে খুন করানোর জন্য ভাড়াটে খুনি নিয়োগ করেছিলেন সোনাম। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মেঘালয়ের মুখ্যমন্ত্রী সমাজ মাধ্যমে লিখেছেন, 7 দিনের মধ্যে মেঘালয় পুলিশ রাজা খুনের কিনারা করল। মধ্যপ্রদেশের 3 আততায়ীকে গ্রেফতার করা হয়েছে।
মহিলা আত্মসমর্পণ করেছেন। এখনও একজন আততায়ীর খোঁজে তল্লাশি চলছে। ইন্দোরের বাসিন্দা রাজা এবং সোনামের বিয়ে হয় গত 19 মে। তারপরে তিনি মেঘালয়ে ঘুরতে গিয়েছিলেন নবদম্পতি। 23 মে শহরার একটি হোমস্টেতে শেষবার তাদের দুজনকে দেখা গিয়েছিল। 11 দিন পর খাট থেকে উদ্ধার হয় রাজার দেহ। রক্তমাখা দা এবং বর্ষাতিও মেলে, কিন্তু সোনামকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পুলিশ জানিয়েছিল গত 23 মে দুপুর 1:15টায় আত্মীয়দের সঙ্গে শেষ কথা হয়েছিল সোনামের। মনে করা হচ্ছিল দুষ্কৃতীদের কবলে পড়েছেন তিনিও। এমনকি তাকে অপহরণ করে বাংলাদেশে নিয়ে যাওয়া হয়েছে বলেও কেউ কেউ সন্দেহ প্রকাশ করছিলেন। কারণ যেখান থেকে সোনাম এবং রাজা নিখোঁজ হয়েছিলেন সেখান থেকে বাংলাদেশের সীমান্ত খুব দূরে নয়। রাজা সোনামের পরিবারের তরফেও অপহরণের অভিযোগ তোলা হয়। একাধিকবার তদন্ত নিয়ে পরিবারের সদস্যরা অসন্তোষ প্রকাশ করেছিলেন। রাজা সোনামের ঘটনায় মেঘালয় পুলিশের তরফে বাংলাদেশের সঙ্গেও যোগাযোগ করা হয়েছিল, কিন্তু সেদিক থেকে কোনো খোঁজ মেলেনি। অবশেষে 16 দিন পর সোনামের খোঁজ মিলল। স্বামীকে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাকে। মেঘালয় নবদম্পতির উধাও হয়ে যাওয়ার ঘটনার তদন্ত যে পথে এগোচ্ছিল তার মোড় ঘুরিয়ে দিল সোনামের আত্মসমর্পণ। হাই নিউজ নেটওয়ার্ক। চলতি মাসের 19 তারিখে বিয়ের কথা ছিল দুজনের। হবু স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ করল যুবক। চা বাগান থেকে মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের চোপড়া থানার লক্ষ্মীপুর এলাকায়। ঘটনায় সোমবার সকাল থেকেই এলাকায় তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। মৃতার পরিবার এবং প্রতিবেশীরা পথে নেমে প্রতিবাদ বিক্ষোভ দেখাচ্ছেন। দোষীদের কঠিন শাস্তি দাবি তুলেছে এলাকার বাসিন্দারা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত তরুণীর নাম নার্গিস পারভিন। রবিবারও মধ্যরাতে থানায় গিয়ে সুলতান হবু স্ত্রীকে খুন করার কথা জানায়। বলা হয় সীমান্ত লাগোয়া চুটিয়াখোর গ্রাম পঞ্চায়েতের ফার্ম এলাকায় এক চা বাগানে দেহ মাটি চাপা দেওয়া হয়েছে। গভীর রাতে চা বাগান থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দেহ উদ্ধারের পর ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। কিন্তু কেন এমন কাজ করল এই যুবক সেই বিষয়ে এখনো পর্যন্ত কিছুই তিনি জানাননি বলে খবর। পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চিঠির জবাব দিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। পারস্পরিক শ্রদ্ধা এবং সমঝোতার বার্তাও দিয়েছেন ইউনূস। মোদীকে শুভেচ্ছা জানিয়ে ইউনূস তার সমাজ মাধ্যমের পাতায় নিজেই সেই চিঠির ছবি পোস্ট করেছেন। বাংলাদেশ ও ভারত আগামী দিনেও পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার ভিত্তিতে জনগণের কল্যাণে একসঙ্গে কাজ করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানালেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। ঈদ উল আজহার শুভেচ্ছার প্রত্যুত্তরে এই বার্তা মোদীকে পাঠালেন ইউনূস। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার রবিবার সোশ্যাল মিডিয়ায় দুই রাষ্ট্রপ্রধানের এই চিঠি প্রকাশ করেছে। 6 জুন ইউনূস লেখেন, মোদীর শুভেচ্ছা বার্তা দুই দেশের মধ্যে ভাগ করে নেওয়া মূল্যবোধেরই প্রতিফলন। তিনি ভারতের প্রধানমন্ত্রী ও ভারতীয় জনগণের উদ্দেশ্যে শুভেচ্ছা ও আন্তরিক শুভকামনা জানান। লেখেন, আমি বিশ্বাস করি জনগণের বৃহত্তর কল্যাণ নিশ্চিত করতে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার চেতনা দুই দেশকে ভবিষ্যতেও একসঙ্গে কাজ করতে উদ্বুদ্ধ করবে। ঈদ উল আজহার আত্মবিশ্লেষণে সুযোগ এনে দেয়। উৎসব, ত্যাগ, উদারতা ও ঐক্যের আবহ তৈরি করে এবং আমাদের সকলকে বিশ্বের মানুষের বৃহত্তর কল্যাণের জন্য একসঙ্গে কাজ করতে অনুপ্রাণিত করে। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 4 জুনে পাঠানো চিঠিতে ঈদ উল আজহাকে ভারতের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ বলে উল্লেখ করেন। লেখেন, এই উৎসবে আমাদের ত্যাগ ও সহানুভূতি ও ভ্রাতৃত্ববোধের চিরন্তন মূল্যবোধগুলির কথা মনে করিয়ে দেয়, যা শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গড়ে তুলতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, গত বছর অগাস্টে শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই দুই দেশের সম্পর্কে চির ধরতে শুরু করে। ভারতে আশ্রয় নেন হাসিনা। চলতি বছরের মে মাসে তার দল আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত হলে ঢাকা সরাসরি ভারতের বিরুদ্ধে বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপের অভিযোগ তোলে। অর্থনৈতিক ক্ষেত্রেও দুই দেশের সম্পর্কের আবহ খুব একটা সুখকর নয়। বর্তমানে বাংলাদেশ ভারতের সঙ্গে প্রায় $10 বিলিয়ন বাণিজ্য ঘাটতির সম্মুখীন। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী মোদী ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইউনূসের মধ্যে ঈদের শুভেচ্ছা বিনিময়কে দ্বিপাক্ষিক সম্পর্কে ইতিবাচক ইঙ্গিত হিসেবেই দেখা হচ্ছে। দীর্ঘদিনের জটিলতা কাটিয়ে ফের সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনা তৈরি হচ্ছে বলেই মনে করছে কূটনৈতিক মহল। গাজার অধিবাসীদের জন্য ত্রাণ নিয়ে রওনা হয়েছিলেন পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ, কিন্তু তাদের নৌযানটি আটক করেছে ইসরায়েল। আগে ইসরায়েল জানিয়েছিল ওই নৌকাটিকে গাজায় প্রবেশ করতে দেওয়া হবে না। জলযানটিতে থাকা পরিবেশবিদরা শেষ ভিডিও বার্তায় ইসরায়েলের বিরুদ্ধে অপহরণের অভিযোগ আনলেও ইসরায়েল জানিয়েছে আটক নৌযানটির সকল যাত্রীদের জল ও খাবার দেওয়া হয়েছে এবং তারা ভালো আছেন।
ইসরায়েলি বাহিনীর হাতে আটক হলেন জলবায়ু আন্দোলনের মুখ গ্রেটা থুনবার্গ ও তার সহযোগী মানবাধিকার কর্মীরা। যুদ্ধ বিধ্বস্ত গাজাবাসীর উদ্দেশ্যে ত্রাণ সামগ্রী নিয়ে যাত্রা করেছিল ওই নৌযানটি। সেই মাদলিন নামের নৌকাটিকে সোমবার ভোররাতে গাজার উপকূলে আটক করেছে ইসরায়েলি নৌবাহিনী। তাতে থাকা 12 জনের প্রতিনিধি দলের প্রত্যেককে গ্রেপ্তার করা হয়েছে। আটক হওয়ার পর থেকেই তাদের সঙ্গে আর কোনো যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি। সেই ঘটনার ঠিক আগে গ্রেটা থুনবার্গের একটি ভিডিও বার্তা প্রকাশ্যে এনেছে স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রিডম ফ্লেটিলা কোয়ালিশন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিওতে সুইডিশ জলবায়ু কর্মী থুনবার্গকে বলতে শোনা যায়, আমার নাম গ্রেটা থুনবার্গ, আমি সুইডেন থেকে এসেছি। যদি আপনারা এই ভিডিওটি দেখেন তাহলে বুঝবেন আমাদের আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েল ও তার সমর্থকেরা আটক করেছে, আমাদের অপহরণ করা হচ্ছে। ভিডিওতে থুনবার্গ আরও বলেন, আমি আমার বন্ধু, পরিবার এবং সহকর্মীদের অনুরোধ করছি যেন তারা সুইডেন সরকারের উপর চাপ সৃষ্টি করেন আমাদের দ্রুত মুক্ত করার জন্য। তার বক্তব্যে উদ্বেগ ছড়িয়েছে বিশ্বজুড়ে মানবাধিকার কর্মী মহলে। থুনবার্গ ও তার সহযাত্রীদের নৌকো মাদলিন 6 জুন ভূমধ্যসাগরীয় দ্বীপ সিসিলি থেকে রওনা দেয়। গাজার পথে এই যাত্রায় তার সঙ্গে ছিলেন ইউরোপীয় সংসদের ফরাসি সদস্য রিমা হাসান, যার ওপর আগেই ইসরায়েল প্রবেশে নিষেধাজ্ঞা জারি ছিল। ইসরায়েলের প্যালেস্তাইন নীতি নিয়ে অতীতে বারবার সরব হওয়া রিমা আলোচনার কেন্দ্রে ছিলেন। রবিবার গভীর রাতে রিমা নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, রাত 2টোর সময় নৌকায় থাকা সকলকে গ্রেপ্তার করা হয়েছে। তার আগে 1টার দিকে আমি জানিয়েছিলাম পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক, ইন্টারনেট বন্ধ করে দেওয়া হচ্ছে, ইসরায়েলি বাহিনী আমাদের উপর হামলা চালাতে চলেছে। এরপর থেকে আর কোনো বার্তা পাওয়া যায়নি। ইসরায়েলের বিদেশ মন্ত্রক অবশ্যই এই অভিযোগ অস্বীকার করে বিবৃতি দিয়েছে। তারা জানিয়েছে তারকা খচিত সেলফি নৌকা ধীরে ধীরে ইসরায়েলের দিকে আসছিল। নৌকায় থাকা সকলে সুস্থ আছেন, তাদের দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এই প্রচারমূলক অভিযানের এখানেই ইতি। বিদেশ মন্ত্রকের দাবি, আটক সকলকে খাবার ও জল সরবরাহ করা হয়েছে, যদিও তাদের অবস্থান ও নিরাপত্তা নিয়ে স্পষ্ট তথ্য এখনো পর্যন্ত জানায়নি কোনো আন্তর্জাতিক সংস্থা। বেলার দিকে ইসরায়েলের বিদেশ মন্ত্রকের তরফে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। সেখানে থুনবার্গের নৌকোর সব যাত্রীকেই দেখা গেছে। তাদের খাবার ও জল দেওয়ার ছবি দেখিয়ে ইসরায়েলের দাবি প্রত্যেকেই সুস্থ আছেন। হাই নিউজ নেটওয়ার্ক। ভারতে কেরালার উপকূলে সিঙ্গাপুরের কাছে পতাকাবাহী একটি কন্টেনার জাহাজে বিস্ফোরণ ঘটেছে। সমুদ্রপথে চলাচলকারী বিশালাকার পণ্যবাহী জাহাজে এমন দুর্ঘটনা ঘটায় নৌ নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তেমনি ক্রুদের জীবনে ঝুঁকি এবং বিভিন্ন কন্টেনার হারানোয় বিশ্ব বাণিজ্য ব্যবস্থার ক্ষেত্রে অর্থনৈতিক সমস্যা দেখা দিতে পারে। ঘটনাটি ঘটেছে সোমবার 9 জুন সকাল 10:30 নাগাদ। সিঙ্গাপুরের MV1 হাই 503 নামের ওই কন্টেনার জাহাজটি কলম্বো থেকে মুম্বাই যাচ্ছিল। 7 জুন কলম্বো ছাড়ার পর জাহাজটি 10 জুন মুম্বাই বন্দরে পৌঁছানোর কথা ছিল, কিন্তু পথেই কেরালার বেপুর উপকূলে বিস্ফোরণটি ঘটে। জাহাজটিতে মোট 22 জন ক্রু ছিল, তাদের নিরাপদে উদ্ধার করা হয়েছে। পাশাপাশি জানা যাচ্ছে বিস্ফোরণের পর প্রায় 20টি কন্টেনার সমুদ্রে পড়ে গিয়েছে, যা বাণিজ্যের ক্ষেত্রে চিন্তার বিষয়। একদিকে 40-এর রোনাল্ডো, অন্যদিকে 17-র ইয়ামাল। শেষ হাসি কে হাসবে সেদিকে নজর ছিল গোটা ফুটবল প্রেমীর। দেখা গেল 40-এ এসে নতুন যৌবনের পাঠ শেখালেন রোনাল্ডো, আর তাতেই টকবগিয়ে ছুটল পর্তুগাল। লামিন ইয়ামালের স্পেন, ইউরো চ্যাম্পিয়ন স্পেন, প্রায় 2 বছরেরও বেশি সময় ধরে অপরাজেয় স্পেন। অন্যদিকে রোনাল্ডোর পর্তুগাল, ইউরোপের এই মুহূর্তে অন্যতম ব্যালেন্স টিম পর্তুগাল, ধারে ভারে বয়সে অভিজ্ঞতায় সব দিক দিয়ে। চ্যাম্পিয়ন্স লিগ জয়ী তারকা ফুটবলারের সমৃদ্ধ ধারাবাহিকতা দেখানো দল। নেশনস লিগের ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সমস্ত উপকরণ মজুদ ছিল। রোনাল্ডো বনাম ইয়ামালের ব্যক্তিগত দ্বৈরথ ছাপিয়ে দিনের শেষে স্কোর লাইন বুঝিয়ে দিচ্ছে টক্কর কতটা শেয়ানে হয়েছে। পিছিয়ে পড়া পর্তুগাল পেনাল্টি শুটআউটে ম্যাচ জিতে নিলেও ফলাফল যে কোনো মুহূর্তে অন্যদিকে ঘুরে যেতে পারত। ইউরোপ জয়ী গতবারের নেশনস লিগ কাপ বিজয়ী স্পেন শুরুটা দুর্দান্তভাবে করে। মাত্র 21 মিনিটে দলকে এগিয়ে দেন মার্টিন জুবিমেন্ডি। বেশ কিছুক্ষণ পিছিয়ে থাকতে হয়নি রোনাল্ডোদের। CR7-এর টাচে গোলের রাস্তা খুলে যায়, বল জালে জড়ান ফুলব্যাক নুনো মেন্ডেজ। এরপর কিন্তু ফের ঘুরে দাঁড়ায় স্পেন। অসাধারণ পাস বাড়ান বার্সেলোনার তরুণ মিডফিল্ডার পেদ্রি, গোল করেন ওয়ারজাবাল। বিরতির ঠিক আগে এগিয়ে যায় লুই দে লা ফুয়েন্তের টিম। হাফ টাইমের পর আগ্রাসী মেজাজে শুরু করে স্পেন, কিন্তু এমন সময় জ্বলে ওঠেন রোনাল্ডো। 60 মিনিটের মাথায় ক্লোজ রেঞ্জ থেকে দুরন্ত শটে গোল, লড়াইয়ে সমতা ফিরে আসে। এরপর বাকি আধ ঘন্টা এমনকি অতিরিক্ত সময় ম্যাচ গড়ালেও কোনো টিমই জয়সূচক গোল করতে পারেনি। ভাগ্য নির্ধারণ হয় পেনাল্টিতে, মিস করেন স্পেন অধিনায়ক আলভারো মোরাতা। অন্যদিকে অন্তিম অর্থাৎ 5 নম্বর কিকে গোল করে পর্তুগালের জয় নিশ্চিত করেন রুবেন নেভেস। ম্যাচের শেষে বিমর্ষ মুখে ডাগআউটে বসে থাকতে দেখা যায় ইয়ামালকে। অন্যদিকে রুদ্ধশ্বাস লড়াই ও দেশের হয়ে ফের একটি ইউরোপীয় খেতাব জিতে কান্নায় ভেঙে পড়েন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
হাই নিউজ নেটওয়ার্ক। রবিবার উপকূলবর্তী জেলাগুলিতে ছিটে ফোটা বৃষ্টিতে সামান্য স্বস্তি ফিরেছিল, কিন্তু ফের দক্ষিণবঙ্গে চড়বে তাপমাত্রার পারদ। উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে গরমের সঙ্গে সঙ্গে জলীয় বাষ্পের আধিক্যের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে উঠবে। পশ্চিমের জেলাগুলিতে শুষ্ক থাকবে। আগামী 2 দিন দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় অস্বস্তিকর আবহাওয়া থাকবে। সোমবার ভোরে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.9 ডিগ্রি সেলসিয়াস বেশি। সোমবার বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক 94% এবং সর্বনিম্ন 57%। 12 জুন বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হাওয়া বদলের ইঙ্গিত। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। 11 জুন বিকেলের পর আকাশ মেঘলা থাকবে। আগামী বুধবার বিকেলে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। আগামী 15 থেকে 19 জুনের মধ্যে দক্ষিণবঙ্গে ঢুকতে পারে মৌসুমী বায়ু। উত্তরবঙ্গে দার্জিলিং এবং ওপরের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন কিছু জেলায় রয়েছে দুর্যোগের সম্ভাবনা। তবে আগামী কয়েকদিন উত্তরবঙ্গের কোনো জেলাতেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।